أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين প্রিয় ফেসবুক এবং ইউটিউবের ভাই বোন ও বন্ধুরা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজকে মঙ্গলবার আজকে মঙ্গলবার ডিসেম্বর মাস মহান মুক্তিযুদ্ধের মাস। এই মাসের 16 তারিখে অর্থাৎ 16ই ডিসেম্বর তারিখে বাংলাদেশ পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে কবল থেকে মুক্ত হয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এই মাসের 16ই ডিসেম্বর এই জন্য বাংলাদেশের ইতিহাসে এক মাইল ফলক। বাংলাদেশি জাতির আত্মপ্রকাশের জন্য বিশ্বের দরবারে বাংলাদেশ নামক রাষ্ট্রের পরিচিতি এবং বিস্তৃতির জন্য এই দিনটি বিশেষ তাৎপর্যমণ্ডিত এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় ফেসবুক ভাই বোন ও বন্ধুরা, আজকে দেশের বর্তমান পরিস্থিতি, দেশের আইন শৃঙ্খলা কাঠামো, সন্ত্রাস, চাঁদাবাজি, মাস্তানি সম্পর্কে কিছু বর্ণনা দিতে যাচ্ছি। আমি একজন ক্ষুদ্র সরকারি কর্মচারী, অফিসার বললাম না, আমি একজন সরকারের ক্ষুদ্র একজন কর্মচারী। আমার নিজের কোনো জায়গা জমি নাই। মা বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে যা পেয়েছি তাই আমার সম্বল। এই মা বাবার কাছ থেকে পাওয়া 95 ডিসিমাল জায়গা বিভিন্ন সন্ত্রাসী কর্তৃক আক্রান্ত হলে আইনের আশ্রয় গ্রহণ করার জন্য প্রথমে টাঙ্গাইল মডেল থানায় 4টি মোকদ্দমা দায়ের করি। মোকদ্দমাগুলো সেগুলি তদন্ত হয় এবং আইনগতভাবে তদন্ত রিপোর্ট তদন্তকারী কর্মকর্তা দাখিল করেন। তদন্ত রিপোর্টগুলো আমার পক্ষে যায়, কিন্তু তা সত্ত্বেও সন্ত্রাসীরা বসে থাকে না। তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়েই যেতে থাকে। আমি সর্বপ্রথম টাঙ্গাইল মডেল থানায়, এখন মডেল থানা নাই, আগে মডেল থানা লিখত, যে এজাহারটি দায়ের করি
সেটি দায়ের করি জনাব খন্দকার আশরাফ আলীর বিরুদ্ধে বিগত 2/11/2021 তারিখে 2/11/2021 তারিখে এই যে দেখতে পাচ্ছেন সেই এজাহারের কপিটি। সর্বপ্রথম খন্দকার আশরাফ আলীর বিরুদ্ধে 2/11/2021 তারিখে টাঙ্গাইল মডেল থানায় একটি এজাহার দায়ের করি। তদন্তকারী কর্মকর্তা ওই এজাহার দায়ের প্রেক্ষিতে তদন্ত করেন এবং আমার পক্ষে রিপোর্ট প্রদান করেন। তারপরের এজাহারটি দায়ের করি ওই টাঙ্গাইল মডেল থানায় বিগত 3/10/2021 তারিখে 3/10/2021 তারিখে প্রথমটি দায়ের করি 2/11/2021 তারিখে একটি এবং 3/10/2021 তারিখে একটি, এই দুইটি এজাহার প্রথমে দায়ের করি। এজাহারের প্রেক্ষিতে টাঙ্গাইল মডেল থানা হতে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয় এবং তদন্ত করে আমার পক্ষে রিপোর্ট প্রদান করে। তারপরে আইনি প্রক্রিয়ায় না পেরে সন্ত্রাসের আশ্রয় গ্রহণ করেন এবং সন্ত্রাসী কর্তৃক আমাকে মেরে ফেলার জন্য আক্রমণ করলে আমি যান বাঁচানোর জন্য আমি সন্ত্রাসীকে প্রতিহত করি। সন্ত্রাসীর নাম বললাম না। সন্ত্রাসী আমাকে আক্রমণ করলে আমি একজন সরকারি ক্ষুদ্র কর্মচারী, আমি ওই সন্ত্রাসীকে প্রতিহত করতে সমর্থ হই এবং তারপর ওই সন্ত্রাসীর বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় ওই দিনই একটি এজাহার দায়ের করি এবং পরবর্তীতে ওই এজাহারটি কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করায় মাননীয় এসপি মহোদয় টাঙ্গাইল বরাবর এক অভিযোগপত্র দায়ের করি। অভিযোগপত্রটি এই যে আমার সামনে আছে 26/1/22 তারিখে 26/1/22 তারিখে মাননীয় এসপি মহোদয় তার পক্ষ থেকে অতিরিক্ত এসপি মহোদয় টাঙ্গাইল সদর সার্কেল জনাব মোহাম্মদ সরোয়ার হোসেন, তার উপর এটা বিচারের দায়িত্ব পড়ে। তিনি আমাকে এবং অভিযুক্ত আসামি হাবিবে খায়রুন রিবাকে নোটিশ দিয়ে উভয়ের কাগজপত্র দেখার জন্য তার দপ্তরে টাঙ্গাইল সদর সার্কেলে উভয়কে নোটিশ প্রদান করেন এবং আমি আমার সকল ডকুমেন্ট সহ উপস্থিত হয়ে কাগজপত্র, রেকর্ড, দলিল আমার দেখে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন এবং খুশি হন এবং তখন হাবিবে খায়রুন নাহার রিপা আমার শালিকা থাকায় এবং ভাগ্নি থাকায় এবং ছাত্রী থাকায় তিনি মগরা ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোতালেব হোসেনকে মধ্যস্থতা করার জন্য নির্দেশ প্রদান করেন। জনাব মোহাম্মদ মোতালেব হোসেন তিনি আবার আরেক মধ্যস্থতাকারী জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, তখনকার ইউপি সদস্য, তাকে দায়িত্ব অর্পণ করেন। কিন্তু উক্ত হাবিবে খায়রুন নাহার রিপা তারপরে থেকে অদ্য পর্যন্ত, মানে আজকের তারিখ পর্যন্ত জীবনে কোনোদিন দেখা করেননি এবং তার সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ কিছুই হয়নি। তিনি উক্ত এসপি মহোদয়ের আদেশ ভায়োলেট করলে আমি উপায়ন্তর না দেখে
উপায়ন্তর না দেখে সম্পত্তি ও জীবন রক্ষার আবেদন শিরোনামে মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী বরাবর এক আবেদন পেশ করি। তার ভিতরে 17টা গ্রাউন্ড উল্লেখ করে 15টা গ্রাউন্ড উল্লেখ করে এই যে আমার সামনেই সেই ইটা বিগত 10/3/2023 তারিখে আমি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর অভিযোগপত্রটি দায়ের করি এবং তার অনুলিপি এসপি মহোদয় টাঙ্গাইল এবং মাননীয় জেলা প্রশাসক মহোদয় টাঙ্গাইলকে প্রদান করি। তার এই রিসিভ কপি আমার সামনেই এবং এসপি মহোদয়ের কপির মধ্যে এলাকার গণ্যমান্য যত ব্যক্তি আছে তাদের স্বাক্ষর গ্রহণ করি। এই স্বাক্ষর সম্বলিত কাগজ এই যে আমার সামনেই দেখতে পাচ্ছেন। সকল ডকুমেন্ট অলরেডি প্রিপেয়ার্ড, সমস্ত ডকুমেন্ট প্রস্তুত করা আছে। তারপরেও এই হাবিবে খায়রুন নাহার রিপা আমাকে না ছাড়লে, আমার পিছনে সন্ত্রাসী মাস্তান গুন্ডা একের পর এক লেলিয়ে দিলে আমি জেলা প্রশাসক এবং এসপি মহোদয় বরাবর আরো 2টি অভিযোগপত্র দায়ের করি। এসপি মহোদয় বরাবর বিগত 28/2/2024 তারিখে এবং ডিসি মহোদয় বরাবর 26 এসপি মহোদয় বরাবর 28/2/24 তারিখে এক অভিযোগপত্র এবং দায়ের করি, এক অভিযোগপত্র দায়ের করি। অভিযোগপত্রটি তদন্ত হয় এবং যে কোনো কারণে হোক পরবর্তীতে জুলাই বিপ্লব সংগঠিত হওয়ায় সেটি এক্সিকিউট না হওয়ায় আমি টাঙ্গাইল মডেল থানায় এক মোকদ্দমা দায়ের করি, এজাহার দায়ের করি। টাঙ্গাইল মডেল থানায় এজাহার দায়ের করি। কত তারিখে? 14/5/2024 তারিখে আমি টাঙ্গাইল মডেল থানায় হাবিবে খায়রুন নাহার রিপা, জনাব মোহাম্মদ লাল মাহমুদ সাবেক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, জনাব মোহাম্মদ আব্দুর রহিম, জনাব মোহাম্মদ কাজিমউদ্দিন এর বরাবর এক আসামি করে আরো অনেক আসামিকে অন্তর্ভুক্ত করে আমি বিগত 14/5/24 তারিখে জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর বাহাদুর বরাবর, জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর বাহাদুর বরাবর এক অভিযোগপত্র দায়ের করি। কিন্তু অভিযোগটির কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করায় এবং এসপি মহোদয় বরাবর এক অভিযোগপত্র দায়ের করি 28/2/2024 তারিখে, সেটারও কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করায় আমি পুনরায় টাঙ্গাইল মডেল থানায় বিগত 26/5/2024 তারিখে এই যে তার কপি দেখতে পাচ্ছেন, 26/5/2024 তারিখে টাঙ্গাইল মডেল থানায় এক এজাহার দায়ের করি এবং তার কপি এসপি মহোদয় টাঙ্গাইল,
জেলা প্রশাসক মহোদয় টাঙ্গাইল এবং এবং এসিল্যান্ড টাঙ্গাইল সদর মহোদয়কে প্রদান করি। তার কপি এই যে দেখতে পাচ্ছেন, এসপি মহোদয়ের কপি, জেলা প্রশাসক মহোদয়ের কপি এবং এসিল্যান্ড মহোদয়ের কপি, রিসিপ্ট কপি এবং তার কপি আমার সামনেই। এই যে সকল কাগজ, আমার সকল ডকুমেন্ট আমার সামনেই। এত কিছু করার পরও এই আসামিদের মধ্যে একজন আসামি আন্তর্জাতিক সন্ত্রাসী। এই বাংলাদেশের বুকে এইরকম সন্ত্রাসী বিদ্যমান থাকা সত্ত্বেও এই জনাব মোহাম্মদ কাজীমউদ্দিন, পিতা মৃত কেফাতুল্লাহ, যার বিরুদ্ধে ইতিপূর্বেই দুইটি এজাহার দায়ের করেছি, এই সন্ত্রাসী রাতের অন্ধকারে আমার ল চেম্বার থেকে বের হলে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে। এই সন্ত্রাসী এবং তার ছেলে অতর্কিতভাবে আমার পায়ের মধ্যে বিভিন্ন রকমের মারণাস্ত্র, ফালা, জাটি, দা, আরো বিভিন্ন অস্ত্র দিয়ে একের পর এক কমপক্ষে 100 আঘাত মাথার মধ্যে করে। আমার হাতে পায়ে হাজার হাজার আঘাত করে। তারপর যখন কনফার্ম হয় যে আমি মরে গেছি, তখন আমাকে ফেলে রেখে যায়। পরে আমার এক চাচাতো ভাই খন্দকার আমিনুর রহমান, ও গিয়ে আমার লাশ উদ্ধার করে। কিন্তু ভাগ্যগুণে আজকেও আমি বেঁচে আছি। এই শীর্ষ সন্ত্রাসী আমার 95% জায়গা জনাব আব্দুর রহিম মতুরারা, পিতা মৃত একাব্বর আলী, জনাব মোহাম্মদ লাল মামুদ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সাবেক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, মেয়ারচাঁদ পুলিশ, আর এই হাবিবে খায়রুন নাহার রিপা এবং কাজীমউদ্দিন। এই হাবিবে খায়রুন নাহার রিপা জনাব মোহাম্মদ লাল মামুদ, সাবেক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, এবং জনাব মোহাম্মদ আব্দুর রহিম এদের নির্দেশে জনাব মোহাম্মদ কাজীমউদ্দিন আমার মাথার মধ্যে 100 আঘাত করে, আমার পায়ের মধ্যে 100-150 আঘাত করে বাড়ি মারে, এবং আমার ডান হাতের মধ্যে এখনো ডান হাতের চিহ্ন এখনো আছে। কমপক্ষে 100 আঘাত করে। যখন তারা কনফার্ম হয়, নিশ্চিত হয় যে আমি মরে গেছি, তখন আমার লাশ ফেলে তারা চলে যায় দৌড়ে। তখন আমার চাচাতো ভাই, আমার বাবার ফুফাতো ভাই, তার ছেলে খন্দকার আমিনুর রহমান, সে গিয়ে আমার লাশ উদ্ধার করে। কিন্তু ভাগ্যগুণে আল্লাহ আমাকে দুনিয়া থেকে নেন নাই, এখনো আমি বেঁচে আছি। এই শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ না করায় এই সন্ত্রাসী আমাকে মেরে ফেলার জন্য সুযোগ পায়। পুলিশের নিষ্ক্রিয়তার কারণে আমি এসপি মহোদয় বরাবর, জেলা প্রশাসক মহোদয় বরাবর এবং টাঙ্গাইল মডেল থানায় অভিযোগ এবং মোকদ্দমা দায়ের করা সত্ত্বেও কোনো ব্যবস্থা গ্রহণ না করায় এই সন্ত্রাসী আমাকে মেরে ফেলার জন্য পদক্ষেপ গ্রহণ করে এবং সফল হয়। আমি একজন সরকারি ক্ষুদ্র অফিসার।
সরকারি লোক। আমার এই অবস্থা। আমার ৯৫ ডিসিমাল জায়গা এখন পর্যন্ত এই সন্ত্রাসী কাজীমুদ্দিন, মোহাম্মদ আব্দুর রহিম, মিয়াচাঁদ পুলিশ এবং হাবিবে খায়রুন্নাহার রিপা, এই সন্ত্রাসী কাজীমুদ্দিনের মাধ্যমে বেদখল করে রেখেছে। সমস্ত দলিল, ডকুমেন্ট, খাজনা খারিজ সবকিছু থাকা সত্ত্বেও এই সন্ত্রাসী এতই পাওয়ারফুল যে আমাকে জানে মেরে ফেলার জন্য দ্বিধাবোধ করেনি এবং আমাকে মেরে ফেলেও স্ট্যান্ডিং লোকচক্ষুর সামনে ঘুরে বেড়াচ্ছে। সে বিন্দু পরিমাণ তার ভিতরে কোনো ভয়, কোনো আতঙ্ক কাজ করছে না। পুলিশ বাহিনী, বাংলাদেশের কোনো বাহিনী তার বিরুদ্ধে কোনো কাজ করছে না। আমি ফেসবুকের মধ্যে ওপেন আমি বিছানা থেকে উঠতে পারি না, এই জন্য ফেসবুকের মধ্যে জেলা প্রশাসক টাঙ্গাইল মহোদয়, এসপি মহোদয় টাঙ্গাইল এবং অফিসার ইনচার্জ টাঙ্গাইল মডেল থানা বরাবর ওপেন গণ রিপোর্ট প্রদান করি, নিবেদন করি এই সন্ত্রাসীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান বরাবর নিবেদন করি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর নিবেদন করি। কিন্তু কোনো পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় এই সন্ত্রাসী আমাকে মেরে আমার ৯৫ ডিসিমাল জায়গা বেদখল করে নেয়, জবরদখল করে নেয়। এই হচ্ছে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের সুশাসন, যার বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় এসপি মহোদয় বরাবর, ডিসি মহোদয় বরাবর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর, সেনাবাহিনী প্রধান বরাবর নিবেদন করলেও সেই সন্ত্রাসীকে রুখে দেওয়ার মতো কেউ নেই। সে আমাকে মেরে আমার ৯৫ ডিসিমাল জায়গা এখন পর্যন্ত বেদখল করে নিয়েছে। আমি পুনরায় জেলা প্রশাসক মহোদয়, এসিলেন্ট মহোদয়, ইউনো মহোদয় এবং এসপি মহোদয়কে পুনরায় অবহিত করেছি। তাও যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করে আমার কিছু করার নাই। প্রিয় ফেসবুক ভাই বোন ও বোনেরা, ইউটিউবের ভাই বোন ও বোনেরা, এত বড় সন্ত্রাসী বাংলাদেশের ইতিহাসে জীবনে কোনোদিন দেখিনি। যার কোনো বিন্দু পরিমাণ কোনো ডকুমেন্ট নাই, কাগজ নাই, সেই সন্ত্রাসী হায়ার করে মানুষের জমি জবরদখল করে দেয়। বর্গার কথা বলে বর্গার ফসল না দিয়ে ফসল সম্পদ আত্মসাৎ করে এবং মানুষ খুন করে। এই স্বাধীন বাংলাদেশের বুকে তার বিচার করার মতো কেউ নাই। তাকে কিছু বলবো যে মব জাস্টিস, আইন নিজের হাতে তুলে দিচ্ছে। সরকারি লোক আমি, আইন নিজের হাতে তুলে দিচ্ছে। আমার জীবনের সর্বোচ্চ মা বাপের ৯৫ ডিসিমাল জায়গা এই সন্ত্রাসী বেদখল করে রেখেছে। আইনের আশ্রয় নেওয়া সত্ত্বেও আইন কোনো পদক্ষেপ গ্রহণ করতেছে না। সকল ডকুমেন্ট আমার কাছে, সকল এজাহারের কপি আমার কাছে, সকল অভিযোগের কপি আমার কাছে। অফিসার ইনচার্জ টাঙ্গাইল
মডেল থানা টাঙ্গাইল থেকে শুরু করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী বরাবর এমন কোনো জায়গা নাই যেখানে আমি আবেদন নিবেদন করি নাই। তাও আমার কোনো প্রতিকার নাই। আমার এমন রোগ হইছে যে বাংলাদেশে তার কোনো প্রতিকার নাই। বাংলাদেশে তার কোনো প্রতিকার নাই। আমি কি বাংলাদেশের নাগরিক না? আইনের অধিকার পাওয়ার কি আমার কোনো অধিকার নাই? আইনের সুযোগ সুবিধা, আইনি প্রতিকার পাওয়ার আমার কোনো অধিকার নাই? এই প্রশ্নটি ফেসবুক ভাই, বোন ও বন্ধুদেরকে করলাম। ইউটিউবের ভাই, বোন ও বন্ধুদেরকে করলাম। যে আইনের অধিকার, আইনের সুযোগ সুবিধা পাওয়ার আমার কি কোনো রাষ্ট্রীয় অধিকার নাই? এই হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট। লবিস্ট নিয়োগ করে, চাটুকার নিয়োগ করে খালি প্রশংসা করায়, প্রশংসা করায়। হ্যাঁ? এই জন্য চাকরি বাদ দিছি। চাকরি বাদ দিছি যে এই সরকারের আন্ডারে চাকরি করা যাবে না। সব জায়গায় একই অবস্থা। অফিসের মধ্যে অফিসের মধ্যে একদিনে ১০০ করে সাংবাদিক আসে, ১০০ করে মাস্টার আসে, চাঁদা দাবি করে। কোনো প্রতিকারের কোনো ব্যবস্থা নাই। জানাইলেও লাভ নাই, প্রশাসনের কাছে বললেও লাভ নাই, কিছুই লাভ নাই। নীরবে নীরবে নিভৃতে সহ্য করতে হবে। তাছাড়া কোনো উপায় নাই। তাছাড়া কোনো উপায় নাই। প্রিয় ফেসবুক ভাই বোন ও বন্ধুরা, ইউটিউবের ভাই বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। নদীর বলায়